নির্বিঘ্नं কুরু মে দেবং সর্বকার্যেষু সর্বদা। জয় গুরু শম্ভু। আজ আমরা তৎপুরুষ সমাসের একটি বিশেষ ভাগ নয় তৎপুরুষ সমাস সম্পর্কে জানব। নয়ং তৎপুরুষ সমাস কাকে বলে? সুবন্ত পদের সাথে নয়িং এই অব্যয়ের সমাসকেই বলা হয় নয় তৎপুরুষ সমাস। নয়ং তৎপুরুষ সমাসের নয়ং এর ন থাকে, স্বরবর্ণ পরে থাকলে নয় স্থানে অন হয়, ব্যঞ্জন বর্ণ পরে থাকলে নয় স্থানে অ হয়। এই বিষয়গুলি আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা জানি যে তৎপুরুষ সমাস উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, অর্থাৎ যে সমাসে উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস বিভিন্ন প্রকার রয়েছে, তার মধ্যে একটি ভাগ হচ্ছে নয়ং তৎপুরুষ সমাস, যেটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এসএলএসটি পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন হতেই পারে, একাধিকবার হয়েওছে। তো বিষয়টি কি? নয়ং তৎপুরুষ সমাসটা কি না, সুবন্ত পদের সাথে নয়ং এই অব্যয়ের যখন সমাস হবে তখন সেটাকেই নয়ং তৎপুরুষ সমাস বলবো। এবার এখানে আমাদের কি মনে রাখতে হবে যে এই যে সুবন্ত পদের সাথে নয়ং এই অব্যয়ের যে সমাস হচ্ছে সেখানে ইয়টা লোপ হয়ে যাবে, শুধুমাত্র ন থাকবে। আর নয়ের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে নয় স্থানে কি হবে? নয় স্থানে আমাদের অন হবে। আর নয়ের পর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে নয় স্থানে আমাদের অ হবে। চলো বিষয়টা একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিতে পারি। যেমন এখানে ন আহার, এটা নয়ং তৎপুরুষ সমাসের উদাহরণ। এটা কি করে আমরা বুঝতে পারবো? যে দেখো বলেছে সুবন্ত পদের সাথে নয়ং এই অব্যয়ের যে সমাস সেটা নয়ং তৎপুরুষ সমাস। তাহলে এইখানে আহার, আহার একটা শব্দরূপ, শব্দের সাথে বিভক্তি যোগ হয়ে এটা পদে পরিণত হয়েছে, অর্থাৎ এটি একটি সুবন্ত পদ। আর নয়ং, এখানে নয়ং এর শুধুমাত্র ন রয়েছে, অর্থাৎ নয়ং এখানে অব্যয়টি রয়েছে। তাহলে এই রকম নয়ের সাথে যখন কোনো শব্দরূপ বা শব্দের সাথে বিভক্তিযুক্ত কোনো পদ, সেটাকেই বলা হয় সুবন্ত পদ, এর সমাস হবে তখন সেটাকে আমরা নয়ং তৎপুরুষ সমাস বলবো। ন আহার, এখন দেখো নয়ের পর আ মানে এখানে স্বরবর্ণ রয়েছে, তাহলে নয়ের পর যদি স্বরবর্ণ থাকে নয় স্থানে কি হবে? অন হবে। তাই এইখানে দেখো নয়ের স্থানে কি হয়েছে? অন হয়েছে। অন, অনয় হসন অন, অন আর আহারের আহার থাকবে। এবার এটা সন্ধি করে অনাহার হয়ে গেছে। কারণ তোমরা জানো যে সমাসে সন্ধি আবশ্যিক। সংহিতৈক পদে নিত্যা, নিত্যা ধাতু উপসর্গয়, সূত্রে সমাসে শ্লোকে সাতু বিবক্ষয়া। সংহিতা এক পদে ধাতু উপসর্গের মধ্যে সমাসে শ্লোকে এই সমস্ত জায়গায় অবশ্যই অবশ্যই আমাদের সন্ধি করতে হবে। তাই এখানে অন আহার এটা হয়ে গেছে অন আহার। একই রকম ভাবে বলেছে ব্যঞ্জন বর্ণ যদি থাকে তাহলে নয়ের স্থানে কি হবে? তখন কিন্তু নয়ের স্থানে শুধুমাত্র অ হবে। যেমন ন সুখম, দেখো ন, এখানে নটা হচ্ছে একটা অব্যয়, সুখম এটা হচ্ছে একটা সুবন্ত পদ, তাই এদের মধ্যে নয়ং তৎপুরুষ সমাস হবে। এবার নয়ের পরবর্তী যে বর্ণ সেটা ব্যঞ্জন বর্ণ রয়েছে, দন্তস্ব রয়েছে, তাই ন এর স্থানে কি হয়ে গেছে? অ হয়ে গেছে। তাই ন সুখম অসুখম। এই উদাহরণগুলো আমরা দেখে নেব। দেখো এখানে আছে ন মলিনম, তাহলে নয়ের পরে ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে নয় স্থানে কি হবে? না নয় স্থানে অ হবে।
তাহলে ন মলিনম অমলিনম। তারপরে আমরা দেখব ন ব্রাহ্মণ, নয়ের পর ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে নয় স্থানে কি হবে না নয় স্থানে অ হবে, তাহলে অব্রাহ্মণ। নয়ষ্টম, এখানে আমরা দেখব নয়ের পরে কিন্তু স্বরবর্ণ রয়েছে, তাহলে নয় স্থানে কি হবে, তাহলে নয় স্থানে হবে অন হবে, অন অন অনয় হসন, অন ইষ্টম, এটা সন্ধির ফলে হয়ে যাবে অনিষ্টম। ন আগত, এখানেও নয়ের পরে স্বরবর্ণ রয়েছে, তাহলে নয় স্থানে হবে অন আগত, তাহলে এটা সন্ধি করে হচ্ছে অনাগত। নবিঘ্ন, নয়ের পরে ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাহলে নয় স্থানে অ হবে অবিঘ্ন। ন সংহিতা, ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাহলে অসংহিতা। নয়ং তৎপুরুষ সমাসে নয়ং এই অব্যয়ের ৬ রকম অর্থ রয়েছে, ৬ প্রকার, নয়ের অর্থ ৬ প্রকার। সেই প্রসঙ্গে একটি কারিকা রয়েছে, সেটি এই রকম: তৎসাদৃশম অভাবশ্চ ত্বদন্যত্বং তদল্পতা অপ্রাশস্তং বিরোধশ্চ নয়ার্থা শট প্রকীর্তিতা। নয়ার্থা শট প্রকীর্তিতা, এই কথার অর্থ নয়ং এর অর্থ ৬ প্রকার, সেগুলো কি বলছে? সাদৃশম, তৎসাদৃশম, অভাবশ্চ অভাব, তদ অন্যত্তং, অন্যত্তং কথার অর্থ হচ্ছে ভিন্নতা, তদ অল্পতা মানে অল্পতা, অপ্রাশস্তং বিরোধ, এই হচ্ছে ৬ প্রকার। তাহলে নয়ং এর অর্থ ৬ প্রকার, সেগুলো কি? সাদৃশ্য, অভাব, ভিন্নতা, অল্পতা, বিরোধ এবং অপ্রাশস্ত। তো এগুলোর একটা করে উদাহরণ আমরা নিতে পারি। যেমন বলছে সাদৃশ্য অর্থে, নয়ের অর্থ সাদৃশ্য বোঝাবে, সাদৃশ্য কথার অর্থ হচ্ছে মিল। যেমন একটা উদাহরণ আমরা নিলাম, ন ব্রাহ্মণাহা, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে, নয় স্থানে অ হবে, তাহলে অব্রাহ্মণাহা। এই অব্রাহ্মণ কথার অর্থ কি দাঁড়াবে? এখানে নয়ের অর্থ হবে সাদৃশ্য, সাদৃশ্য কথার অর্থ মিল, অর্থাৎ অব্রাহ্মণ কথার অর্থ ব্রাহ্মণের সাথে মিল আছে, ব্রাহ্মণের মতো, কিন্তু প্রকৃত ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের মতো কিন্তু প্রকৃত ব্রাহ্মণ নয়। যেমন আমরা কোনো সুন্দর পুরুষকে দেখতে পারি, যে এটা সিনেমার নায়িকা, বা বলতে পারো যে ঋত্বিক রোশনের মতো দেখতে, কিন্তু ঋত্বিক রোশনের মতো দেখতে হলো সে কিন্তু ঋত্বিক রোশন নয়। সেই রকম অব্রাহ্মণ কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণের মতো, কিন্তু সে প্রকৃত ব্রাহ্মণ নয়। তারপরে চলো অভাব অর্থে একটা আমরা উদাহরণ নিব। যেমন ন সুখম, তাহলে এটা আমাদের হবে অসুখম, অসুখম। তাহলে এখানে অভাব অর্থে বলেছে, তাহলে এখানে নয়ের অর্থ হবে অভাব, তাহলে অসুখম কথার অর্থ হচ্ছে সুখের অভাব। তারপরে চলো ভিন্নতা অর্থে, যেমন ন অশ্ব, ন অশ্ব, তাহলে এটা হবে, এখানে কিন্তু স্বরবর্ণ রয়েছে, তাহলে নয় স্থানে অন হবে, অর্থাৎ হবে অনস্য, অনস্য। অনস্য কথার অর্থ কি দাঁড়াবে? যে ভিন্নতা, অনস্য কথার অর্থ হচ্ছে অশ্ব থেকে ভিন্ন, অশ্ব মানে ঘোড়া, অশ্ব থেকে ভিন্ন, অনস্য। অল্পতা অর্থে, যেমন ন কেশি,
ন কেশী, কেশ মানে চুল, ন কেশী, তাহলে এটা হবে অকেশী। এখানে নয়ের অর্থ কি দাঁড়াবে? নয়ের অর্থ হচ্ছে অল্পতা, তাহলে অকেশী কথার অর্থ হচ্ছে অল্প চুল বা চুল কম। বিরোধ অর্থে, বিরোধ অর্থে ন সুর, সুর কথার অর্থ হচ্ছে দেবতা, তাহলে এখানে নয় স্থানে অ হবে অসুর। তাহলে অসুর কথার অর্থ হচ্ছে, এটা বিরোধ অর্থে বলেছে, নয়ের অর্থ বিরোধ, সুর কথার অর্থ দেবতা, তাহলে দেবতাদের বিরোধী। অসুর কথার অর্থ হচ্ছে সুর বিরোধী, অর্থাৎ সুর মানে তো দেবতা, তাহলে অসুর কথার অর্থ হবে সুর বিরোধী অর্থাৎ দেবতার বিরোধী। এবার আমরা জানব অপ্রাশস্ত, এর উদাহরণ আমরা একটা নেব, ন কালহ, ন কালহ, তাহলে এটা হবে অকালহ, অকালহ। এখানে নয়ের অর্থ হচ্ছে অপ্রাশস্ত, তাহলে অকালহ শব্দের অর্থ হবে অপ্রশস্ত কাল, অপ্রশস্ত কাল। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আরেকবার আলোচনা করছি। নয়ং অব্যয়ের, নয়ের অর্থ 6 রকম হতে পারে, সেই প্রসঙ্গে একটা কারিকায় বলা হয়েছে, তৎসাদৃশম অভাবশ্চ তাদান্যত্বং তদল্পতা অপ্রাশস্তং বিরোধশ্চ নয়ার্থঃ ষট প্রকৃতিতা। নয়ের অর্থ 6 প্রকার, সাদৃশ্য, ন ব্রাহ্মণ, অব্রাহ্মণ, ব্রাহ্মণের মতো, ব্রাহ্মণের সদৃশ কিন্তু ব্রাহ্মণ নয়। অভাব অর্থে ন সুখম, অসুখম, সুখের অভাব। ভিন্নতা অর্থে ন অশ্ব, অনশ্ব, অশ্ব থেকে ভিন্ন। অল্পতা অর্থে ন কেশী, অকেশী মানে অল্প চুল। বিরোধ অর্থে ন সুর, অসুর, সুর বিরোধী বা দেবতা বিরোধী। অপ্রাশস্ত, ন কাল, অকাল, অকাল কথার অর্থ অপ্রশস্ত কাল। এখন আমরা জানব নয়ং তৎপুরুষ সমাস স্থলে অন্য সমাসও হতে পারে, যে নয়ং তৎপুরুষ সমাস স্থলে অন্য সমাস হয়। অন্য সমাস বলতে সাধারণত দুটো সমাস আমরা দেখতে পাই, একটা হচ্ছে অব্যয়ভাব সমাস আর একটা সুপসুপা সমাস। চলো সেই বিষয়টা কিরকম একটু জেনে নেই। যেমন দেখো ন সুখম, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা ন অব্যয়, এটা সুবন্ত পদ, তাহলে নয়ং তৎপুরুষ সমাস হবে ন সুখম অসুখম। এখানে আবার দেখো সুখস্য অভাব, এটা কিন্তু অব্যয়ী ভাব সমাস হয়ে যাবে, আর তাহলে সুখস্য অভাব, তাহলে এটাও কি হচ্ছে, এটাও হয়ে যাচ্ছে কিন্তু অসুখম। অর্থাৎ আমরা বলতে পারি নয়ং তৎপুরুষ সমাস স্থলে অভাব অর্থে অব্যয়ী ভাব সমাসও হতে পারে। অর্থাৎ এখানে তোমরা বুঝতে পেরেছো যে এই অসুখম এই পদটি, এইরকম যদি একটা সমাসবদ্ধ পদ থাকে তাহলে সেটা কিন্তু আমাদের দুটো সমাস হতে পারে। একটা হতে পারে নয়ং তৎপুরুষ সমাস, আর একটা হতে পারে অব্যয়ী ভাব সমাস, তাহলে এটা হচ্ছে নয়ং তৎপুরুষ সমাস। আবার হতে পারে কি অব্যয়ী ভাব সমাসও হতে পারে, অব্যয়ী ভাব সমাস। অসুখম, তাহলে এই পদটি কি হচ্ছে, একাধারে আমাদের যদি এই রকম ব্যাস বাক্য করি ন সুখম, তাহলে সেটা হয়ে যাবে আমাদের নয়ং তৎপুরুষ সমাস। আর যদি সুখস্য অভাব এইরকম ব্যাস বাক্য করি তাহলে সেটা হয়ে যাবে অব্যয়ী ভাব সমাস। তারপরে দেখো এখানে আছে ন বিঘ্ন, এটা হবে অবিঘ্ন, অবিঘ্ন, তাহলে এটা আমাদের নয়ং তৎপুরুষ সমাস হচ্ছে। আবার দেখো বিঘ্নস্য অভাব, তাহলে এক্ষেত্রে হবে অবিঘ্নম, বিঘ্নম, তবে এটা ক্লিবলিঙ্গ হবে, কেন হবে, অভাব অর্থে এখানে নয় ইয়ং এর অভাব অর্থে অব্যয়ী ভাব সমাস হয়েছে, আর আমরা জানি অব্যয়ী ভাব সমাস কি হয়, ক্লিবলিঙ্গ হয়,
তাই প্রথমে পদটা ছিল অবিঘ্ন, ক্লীবলিঙ্গ হওয়ার জন্য এটা অবিঘ্নম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। অর্থাৎ এই রকম অবিঘ্ন পদ যদি থাকে, পুরুষলিঙ্গ যদি থাকে, তখন কিন্তু সেটা হয়ে যাবে নয়ং তৎপুরুষ সমাস। আর যখন অবিঘ্নম এই পদটা দেবে, তখন বিঘ্নস্য অভাব এইরূপ ব্যাসবাক্য হয়ে সেটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। এই কথাগুলো ভালোভাবে মনে রাখতে হবে। কারণ আমরা যখন তৎপুরুষ সমাস করেছি, তৎপুরুষ সমাসের লিঙ্গ কিরকম হবে বলছে, উত্তর পদার্থ, উত্তর পদের যে লিঙ্গ হবে সেটাই তৎপুরুষ সমাসের লিঙ্গ হবে। এখানে উত্তর পদে আছে বিঘ্ন পুরুষলিঙ্গ, তাই এখানে অবিঘ্ন পুরুষলিঙ্গ হয়েছে। আর কিন্তু অব্যয়ীভাব সমাস সর্বদাই ক্লীবলিঙ্গ হবে, তাই এটা অবিঘ্ন হয়েছে। তারপরে দেখো ন একধা, ন একধা, তাহলে নয় স্থানে এখানে স্বরবর্ণ আছে, অন হবে। অনেকধা কোন সমাস? নয়ং তৎপুরুষ সমাস। পরেরটা দেখো একই রকম ব্যাস বাক্য, ন একধা, কিন্তু এটা হবে, এটা নৈকধা, নৈকধা। এইটা কিন্তু হয়ে যাচ্ছে সুপ সুপা সমাস। সুবন্ত পদের সাথে সুবন্ত পদের সমাসকে সুপ সুপা সমাস বলে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাস বাক্য দেখো একই, ন একধা, ন একধা, কিন্তু যখন সমাসবদ্ধ পদ হচ্ছে অনেকধা, যখন হচ্ছে সেটা হচ্ছে নয়ং তৎপুরুষ সমাস। আর যখন নৈকধা হচ্ছে তখন সেটা হচ্ছে সুপ সুপা সমাস। তারপরে দেখো ন সংহিতা, তাহলে এটা হচ্ছে অসংহিতা। কোন সমাস? নয়ং তৎপুরুষ সমাস। কিন্তু যখন অভাব অর্থে হচ্ছে সংহিতায়া, সংহিতায়াহ অভাব, তখন হয়ে যাচ্ছে অসংহিত। এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অর্থাৎ নয়ং তৎপুরুষ সমাস স্থলে দুটো সমাস হচ্ছে, একটা হচ্ছে অভাব অর্থে অব্যয়ীভাব সমাস, আর একটা হচ্ছে আমাদের সুপ সুপা সমাস। আর একটা উদাহরণ যেমন আছে, এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ন অতি দূরে, ন অতি দূরে। ন অতি দূরে যখন আমি নয়ং তৎপুরুষ সমাস করতে যাব, নয় স্থানে অন হবে, তাহলে এটা হবে কি অনতি দূরে। কোন সমাস? না, এটা হচ্ছে নয়ং তৎপুরুষ সমাস। আবার ন অতি দূরে, এটা আমাদের সুপসুপা সমাস করলে হবে নাতি দূরে। ন অতি দূরে শুধু সন্ধি হয়ে যাবে, নাতি দূরে, এইটা হয়ে যাবে সুপসুপা সমাস। একই রকম ভাবে আরো কিছু উদাহরণ আমরা নেব, যেমন ন একহ, এটা যদি আমরা নয়ং তৎপুরুষ সমাস করি তাহলে অন হবে অনেক, অন এক, অনেক, এটা হচ্ছে নয়ং তৎপুরুষ সমাস। কিন্তু যখন এটাকে আমরা সুপ সুপা সমাস করব, তখন কিন্তু এটা হয়ে যাবে নৈক, এটা হচ্ছে সুপ সুপা সমাস। একই রকম ভাবে ন অতি দীর্ঘ, এটা যখন আমি নয়ং সমাস তৎপুরুষ সমাস করব, তখন কি করব? নয় স্থানে অন হবে,
তাহলে ন তি দীর্ঘ নয়ং সমাস। আর এই কথাটাকে যখন আমি শুভ সমাস করব তখন হবে নাতি দীর্ঘ, এটা হবে শুভ সমাস। সেই রকম আরো উদাহরণ আমরা নিতে পারি, যেমন ন গণ্য, অগণ্য, নয়ং সমাস, নয়ং তৎপুরুষ। কিন্তু যখন এটাকে আমরা শুভ সমাস করব তখন হবে নগণ্য। নিপাতনে সিদ্ধ নয়ং তৎপুরুষ সমাস। নিপাতনে সিদ্ধ হচ্ছে ব্যাকরণের সাধারণ নিয়ম ছাড়া বিশেষ কিছু নিয়ম দ্বারা কিছু পদের সিদ্ধ করা হয়, সেটাকে বলে নিপাতনে সিদ্ধ। তো নিপাতনে সিদ্ধ নয়ং তৎপুরুষ সমাসের এই তিনটা উদাহরণ আমরা ভালোভাবে মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট। নয় স্ত্রী প্রমাণ ন পুংসকম নক্ষরতি ইতি নক্ষত্রম। নক্ষত্রম কথার অর্থ খরতি মানে পরিবর্তন হয় না, যে পরিবর্তন হয় না, স্থির থাকে। নক্ষত্রম কথার অর্থ হচ্ছে স্ত্রী। ন অস্তি কুলং যস্য নকুল, নকুল কথার অর্থ হচ্ছে শিব। নয় অস্তি নাস্তি কুলং যস্য, যার কোনো কুল নেই তাকে বলা হচ্ছে নকুল। নকুল শব্দের অর্থ শিব। শিব ঠাকুর এরকমই হয়ে থাকে, না পাপং না পুণ্যম না সৌখ্যং না দুঃখং চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। তাহলে এই ছিল আমাদের একটি গুরুত্বপূর্ণ সমাসের একটা পার্ট, নয়ং তৎপুরুষ সমাস। বিষয়টা আরেকবার আমরা একটু আলোচনা করে নিব, যে সুবন্ত পদের সাথে যখন নয়ং এই অব্যয়ের সমাস হচ্ছে তখন তাকে নয়ং তৎপুরুষ সমাস বলে। নয়ং তৎপুরুষ সমাস, নয়ের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে নয় স্থানে অন হয়, আর নয়ের পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে নয় স্থানে অ হয়। নয়ং তৎপুরুষ সমাসে নয়ের অর্থ 6 প্রকার। তৎসদৃশম অভাবশ্চ তদন্যত্যং তদল্পতা অপ্রাশস্তং বিরোধশ্চ নয়ার্থাঃ ষট প্রকৃতিতা। নয়ের অর্থ 6 রকম: সাদৃশ্য, অভাব, ভিন্নতা, অল্পতা, বিরোধ এবং অপ্রাশস্ত। এবার আরেকটা বিষয় আমার মনে রাখতে হচ্ছে যে নয়ং তৎপুরুষ সমাসের স্থলে আরো দুটো সমাস হতে পারে। একটা হচ্ছে অভাব অর্থে অব্যয়ভাব সমাস, আর একটা হচ্ছে শুভা সমাস। তার কয়েকটা উদাহরণ, সেগুলো ভালোভাবে মনে রাখবে। ব্যাস এটুকু। আগামীকাল অর্থাৎ 1 জুন থেকে এসএলএসটি সংস্কৃত অনলাইন ক্লাস শুরু হচ্ছে। যারা ক্লাস নিতে ইচ্ছুক তারা অতি সত্বর যোগাযোগ করবে এই নাম্বারে 6294811597। ক্লাসের ভিডিও রেকর্ডিং, নোটস, প্রশ্নপত্র দেওয়া হবে। যারা ইচ্ছুক প্রার্থী তারা অতি সত্বর যোগাযোগ করো। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু শঙ্কর। গুরু কৃপা হি কেবলম।